আমরা তো সারা দিন ধরেই হাজার হাজার সিদ্ধান্ত নিই, তাই না? কিছু সিদ্ধান্ত চোখের পলকেই নিয়ে ফেলি, আবার কিছু নিয়ে ভাবতে ভাবতেই দিন শেষ। ড্যানিয়েল ক্যানেম্যানের নোবেল বিজয় কাজটি আমাদের দেখিয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে কিভাবে নেওয়া হয়। আজকের এই বিশ্লেষণে আমরা সে চিন্তার গভীরে ডুব দেব। এই অনুভূতিটা কি পরিচিত? একদিকে মন বলছে এটা করি, তো আরেকদিকে অন্যটা। মনে হয় যেন মাথার ভেতরেই দুটো আলাদা সত্তা রীতিমতো যুদ্ধ করছে। আর মজার ব্যাপার হলো ক্যানেম্যানের মতে আমাদের মস্তিষ্কে সত্যি দুটো ভিন্ন চরিত্র বাস করে। এরাই আমাদের সব চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে। চলুন আলাপ করা যাক তাদের সাথে। তো প্রথমে এই দুটি চরিত্রের মূল পরিচয় আর তাদের কাজের ধরনটা একটু জেনে নেওয়া যাক। একদিকে আছে সিস্টেম 1, আমাদের মনের খুব দ্রুত অটোমেটিক আর আবেগপ্রবণ অংশটা। আর ঠিক তার উল্টো দিকে আছে সিস্টেম 2, যেটা ধীর, যুক্তিনির্ভর এবং বেশ পরিশ্রমী। দুটো একদমই আলাদা। সিস্টেম 1 কিন্তু সারাক্ষণই কাজ করছে। যেমন ধরুন, কোনো বন্ধুর মুখ দেখেই চিনে ফেলা বা 2+2 কত হয় এই প্রশ্নের উত্তর দেওয়া, এগুলো নিয়ে তো আমাদের ভাবতেই হয় না, তাই না? একদম অটোম্যাটিক্যালি হয়ে যায়। কিন্তু যেই বলা হলো 17 গুণ 24 কত, ওহ, তখনই কিন্তু মাথা খাটাতে হয়। এইখানেই সিস্টেম 2 এর এন্ট্রি হয়। যে কাজে মনোযোগ আর যুক্তি দুটোই লাগে, সেখানেই সিস্টেম 2 কাজে নামে। এখন সিস্টেম 1 খুব ফাস্ট হলেও এর কিছু বড়সড় দুর্বলতা আছে। চলুন দেখি কিভাবে এই দ্রুততাই আমাদের মাঝে মাঝে বিপদে ফেলে। একটা বড় সমস্যা হলো ক্ষুদ্র সংখ্যার নীতি। আমাদের মস্তিষ্ক খুব ছোটখাটো নমুনা দেখে অনেক বড় সিদ্ধান্তে পৌঁছে যায়। যেমন একটা কয়েন যদি পরপর 3বার হেড আসে, আমাদের মনে হতে পারে যে কয়েনটাতেই কোনো সমস্যা আছে, যদিও পরিসংখ্যানে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। এর কারণটা কি জানেন? কারণ আমাদের সিস্টেম 1 আসলে একটা গল্প তৈরির মেশিন। এটা একদম র্যান্ডম বা দৈব ঘটনার মধ্যেও একটা প্যাটার্ন খুঁজে বের করে ফেলে, আর এমন একটা গল্প তৈরি করে যা প্রায়শই ভুল হয়। তাহলে প্রশ্ন আসে, সিস্টেম 2 কেন সবসময় সিস্টেম 1-এর ভুলগুলো শুধরে দেয় না? কারণ হলো সিস্টেম 2 শক্তিশালী হলেও সে আসলে বেশ অলস। আসলে সিস্টেম 2 ব্যবহার করতে মস্তিষ্কের অনেক বেশি শক্তি খরচ হয়, আর আমাদের মস্তিষ্ক তো স্বভাবতই শক্তি বাঁচাতে চায়, তাই যখনই পারে ও সহজ রাস্তাটা ধরে, সিস্টেম 1-এর উপরই ভরসা করে বসে থাকে। একটা দারুণ উদাহরণ দিই। ধরুন, কাউকে একটা বেশ জটিল প্রশ্ন করা হলো, জীবন নিয়ে কি সুখী? এটা তো খুব গভীর একটা প্রশ্ন, তাই না? এর উত্তর দিতে অনেক ভাবনা চিন্তা লাগে। এখন সিস্টেম 2 এর এই অলসতার জন্যেই মস্তিষ্ক এই কঠিন প্রশ্নের উত্তর না দিয়ে এটাকে চট করে একটা সহজ প্রশ্নে বদলে নেয়। এই ব্যাপারটাকে বলা হয় সাবস্টিটিউশন। মস্তিষ্ক আমি কি সুখী এর বদলে উত্তর দেয়, এই মুহূর্তে আমার কেমন লাগছে। এই সহজ প্রশ্নের উত্তর দেওয়া অনেক সোজা, কিন্তু এটা তো আর মূল প্রশ্নের সঠিক উত্তর হলো না। আর ঠিক এভাবেই আমরা নিজেদের অজান্তেই অনেক ভুল সিদ্ধান্তে পৌঁছে যাই। এই দুই সিস্টেমের বোঝাপড়ার গণ্ডগোলের কারণে আমরা আরও কিছু সাধারণ মানসিক ফাঁদে পা দিই। এর মধ্যে একটা হলো বৈধতার বিভ্রম। খুব কম তথ্যের ওপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নিয়েও আমরা তার ওপর প্রচণ্ড আত্মবিশ্বাসী থাকি। সিস্টেম 1 একটা অনুভূতি তৈরি করে, আর আমাদের অলস সিস্টেম 2 সেটাকে আর কষ্ট করে যাচাই করতে যায় না। এই অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু কেরিয়ারের মতো গুরুত্বপূর্ণ জায়গাতেও আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে। সফল হতে হলে নিজের বিচার বুদ্ধিকে শুধু বিশ্বাস করলেই চলবে না, মাঝে মাঝে তাকে প্রশ্নও করতে শিখতে হবে। আরেকটা বড় ফাঁদ হল ক্ষতি বিমুখতা। গবেষণায় দেখা গেছে কোনো কিছু হারানোর যন্ত্রণা সমপরিমাণ কিছু পাওয়ার আনন্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। যেমন ধরুন, 100 টাকা হারানোর কষ্টটা প্রায় 150 টাকা পাওয়ার আনন্দের সমান হতে পারে। আর এই কারণেই আমরা ঝুঁকি নিতে ভয় পাই। আর এটাই হলো ফ্রেমিং এফেক্ট। ভাবুন তো, একই তথ্যকে শুধু অন্যভাবে বলার কারণে আমাদের সিদ্ধান্ত কিভাবে বদলে যায়। একটা সার্জারির 90% সাফল্যের হার শুনলে যতটা ভালো লাগে, 10% মৃত্যুর হার শুনলে ঠিক ততটাই ভয় লাগে, যদিও দুটো তথ্য কিন্তু একই। তাহলে এই সব মানসিক ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি? কিভাবে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব? চলুন দেখা যাক। এর জন্য কয়েকটা কৌশল কাজে লাগতে পারে। প্রথমত,
নিজের পক্ষপাত বা বায়াসগুলো সম্পর্কে সচেতন হওয়া। দ্বিতীয়ত, জরুরি সিদ্ধান্ত নেয়ার আগে একটু থামা, সময় নেয়া, যাতে সিস্টেম 2 কাজ করার সুযোগ পায়। তৃতীয়ত, শুধু নিজের অনুভূতির ওপর নির্ভর না করে ডেটা আর যুক্তিকে গুরুত্ব দেওয়া। আর সবশেষে অন্যদের মতামত নেয়া, কারণ নিজের চিন্তায় তো ভুল থাকতেই পারে। দিনের শেষে আমরা কিভাবে চিন্তা করি সেটা বুঝতে পারাই হলো নিজেকে উন্নত করার প্রথম ধাপ। আমাদের চিন্তার এই প্রক্রিয়াটাকে যদি বুঝতে পারি, তাহলে আরও অনেক সচেতন আর যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব, যা আমাদের একটা ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে এখন প্রশ্নটা হলো, পরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেওয়ার সময় কোন সিস্টেমকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হবে? সিস্টেম 1 এর দ্রুততাকে, নাকি সিস্টেম 2 এর ধীর এবং যুক্তিনির্ভর বিশ্লেষণকে? ভাবার বিষয় কিন্তু।